দ্বাদশ শ্রেণীর প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তুশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করবে আমি তোমাদেরকে আজকে বায়োলজি দ্বিতীয় পত্রের অধ্যায় 1 অ্যানিম্যাল ডাইভার্সিটি ক্লাসিফিকেশন থেকে লেসন 1 এ বিষয়ে কথা বলবো। মূলত প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। একটা বিষয় তোমাদেরকে আমি পরিষ্কার করতে চাই। তোমাদের প্রথম বর্ষের সিলেবাস তো মোটামুটি আমরা কমপ্লিট করেছিলাম যতটুকু পারি। এরপর করোনার কারণে যখন প্রতিষ্ঠান অফ হয়ে গেল, ছুটি হয়ে ঘোষণা হলো, বন্ধ হয়ে গেল, তখন অনলাইনে কিছুটা ক্লাস আমি দিয়েছি। তো এটা 128তম ক্লাস। অনলাইনে ক্লাস দেওয়ার মাধ্যমে মোটামুটিভাবে সিলেবাসটা কভার হয়ে যাচ্ছে। হয়তো ডিরেক্ট ক্লাস পাইনি, বাট এই পরিস্থিতিতে যে ধরনের ক্লাসগুলো আমরা নিয়েছি সেভাবে তোমাদের সিলেবাসটা কমপ্লিট বলা যায়, অনেকটা কমপ্লিট। হয়তো 1-2 চ্যাপ্টার বাদ ছিল, সেটাও হয়ে যেত। বাট পরিবর্তিত পরিস্থিতিতে সরকার যে সিলেবাস তোমাদের ঘোষণা করেছে, সংক্ষিপ্ত সিলেবাসটুকু আমি দেখেছি এবং সেখানে যে অধ্যায়গুলো আছে সেগুলো ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, প্রত্যেকটা পেপারের সকল চ্যাপ্টার ইতিমধ্যে তোমাদের আমি পড়িয়েছি। সেটি স্কুলে হোক বা অনলাইনে হোক, বিভিন্নভাবে পড়িয়েছি। আবার যখন তোমাদের ফেস টু ফেস ক্লাস শুরু হবে, আগের মতোই শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যখন আসবে, তখনও আমরা আবারও সেই টোটাল সংক্ষিপ্ত সিলেবাসটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের পড়াবো, এবং সরকারও ওই সিলেবাসটা যাতে শেষ করা যায় সেরকম কর্মদিবস দিয়ে পড়িয়ে তোমাদের পরীক্ষার ব্যবস্থা করবে। যাই হোক, এখানে আমি যেটুকু বলতে চাচ্ছি সেটা হলো, সিলেবাস কিন্তু আমার শেষ, এখন আবার নতুন করে শুরু করছি, অনেকটা রিভিশন বলা যায়। রিভিশন করতে গিয়ে আমি সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় থেকে শুরু করছি। এমন মনে করো না অধ্যায়টা সহজ, স্যার কেন এটা আবার পড়াচ্ছেন। যে কটা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন হবে, এবং কোনো কোনো অধ্যায় থেকে প্রশ্ন তো হবে 8টি অধ্যায়, সম্ভবত 5টি দিয়েছে তোমাদের সেকেন্ড পেপারে যদি ভুল না হয়। তাহলে প্রশ্ন তো পরীক্ষা থাকবে 8টি, তাহলে 5টি তোমাকে অ্যাটেম্প করতে হবে। অধ্যায় দিয়েছে যদি 5টি হয়, তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন করার পরে আর 3টা প্রশ্ন বাকি থেকে যায়। তার মানে যে কোনো আর 3টা অধ্যায় থেকে, এই 5টা অধ্যায় যে কোনো 3টা অধ্যায় থেকে 2টো করে প্রশ্ন হবে। সেক্ষেত্রে তোমার 8টি প্রশ্ন, ফুল সেট একটা প্রশ্ন হয়। তাহলে এই অধ্যায় সহজ হলেও নিজের পক্ষে 2টো প্রশ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। সুতরাং অবহেলা করার কোনো সুযোগ নাই। আমি স্টেপ বাই স্টেপ ক্লাস দিচ্ছি, হোয়াটসঅ্যাপেও দিব এবং জুমও ক্লাস করব। এই অধ্যায় থেকেই শুরু করছি। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস কি বলছে দেখো। জীববিজ্ঞানীরা এ পর্যন্ত 2,70,000 ভাস্কুলার উদ্ভিদ এবং 15 লক্ষেরও বেশি প্রাণী প্রজাতি শনাক্ত করেছেন। এসব এখানে একটা হবে না, এসব হবে। প্রজাতির মধ্যে নানা কারণে ভিন্নতা দেখা যায়। ভিন্নতা সত্ত্বেও সহজভাবে অধ্যয়নের জন্য প্রাণীবিজ্ঞানীরা বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এদের শ্রেণী বিন্যস্ত করেছেন। এই অধ্যায়ে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করা হবে। বিভিন্নতা, জীবজগতে যত ধরনের প্রাণী আছে, যত ধরনের প্রাণী প্রজাতি পাওয়া যায়, কোনো একটি প্রাণীর সাথে আরেকটা প্রাণীর মিল নেই। প্রজাতিগত দিক থেকে একই প্রজাতির সদস্যরা হলে সেটা ভিন্ন বিষয়, প্রজাতিগত দিক থেকে একটি প্রজাতি থেকে আরেকটি প্রজাতি আলাদা। তো প্রজাতির সেন্সটা যদি আমরা দেখি, তাহলে বিভিন্ন ধরনের প্রাণী গোষ্ঠী দেখা যায়। বেসিক্যালি এটাই ভিন্নতা। এই সংক্ষেপে আমি বুঝিয়ে দিচ্ছি, এটাই ভিন্নতা, এটাই বিভিন্নতা, এটাই বৈচিত্র্য। বাট ব্রডার পারসেপশনের বৈচিত্র্যটা বিজ্ঞানের আলোকে কিভাবে ব্যাখ্যা করছে দেখো। বলছে দেখো, পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর, খেচর, এগুলো হলো তাদের বাস্তুতান্ত্রিক বিষয়। খেচর যারা আকাশে চড়ে, স্থলচর মাটিতে, জলচর পানিতে। স্বাভাবিকভাবে পরিবেশের ভিন্নতা হেতু সে সকল পরিবেশে যে সকল প্রাণী গোষ্ঠী দেখতে পাওয়া যায় তাদের মধ্যে ভিন্নতা রয়েছে। আবার পানিতে আছে, মনে করো সমুদ্রে অনেকগুলো মাছ, সবগুলো মাছ কিন্তু একই রকম নয়, তাদের মধ্যে প্রজাতিগত পার্থক্য আছে। আবার একই প্রজাতির সদস্যদের মধ্যে জিনগত পার্থক্য আছে। এটা কেমন? যেমন সকল মানুষ একই প্রজাতিভুক্ত হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু ভিন্নতা রয়েছে। এটাই হলো, মানে খুব ক্লোজলি দেখলে এটা জিনগত পার্থক্য। যদিও একটি প্রজাতির সাথে আরেকটি প্রজাতির জিনগত পার্থক্য আছে, পার্থক্য থাক, বাট সেখানে যখন প্রজাতিগত দিক থেকে আমরা আলাদা হয়ে গেছি, জিনগত বিষয়টাকে আর ক্লোজলি সেভাবে ভাবা হচ্ছে না। জিনগত বিষয়টা একই প্রজাতির মধ্যেই ভাবা হয়ে থাকে। অর্থাৎ এই প্রাণীগোষ্ঠীর মধ্যেকার জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত যে ভিন্নতা বা বিভিন্নতা দেখা যায়, সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। দেখো,
পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তু সংস্থানগত বিভিন্নতা দেখা যায়, সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য। দেহের গঠন, বসতি নির্বাচন প্রভৃতি থেকে শুরু করে চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, পরিযান বা মাইগ্রেশন সহ আরো অনেক বিষয়ে প্রাণীদের বৈচিত্র্য। এটা একটা জফলা হবে, এটা টাইপ করতে গিয়ে এটা বারবার এরকম আসছে, সুস্পষ্ট এখানেও তাই। প্রত্যেক প্রাণী নিজস্ব বৈশিষ্ট্যে মণ্ডিত হয়ে অন্য প্রাণী থেকে ভিন্ন। পৃথিবীর বিচিত্র পরিবেশে দৃশ্য ও অদৃশ্যমান অসংখ্য প্রাণীর বিচরণ রয়েছে। কেউ দল বেঁধে অতল সমুদ্রে, মাঝ সমুদ্রে বা সমুদ্র পৃষ্ঠে সাঁতার কেটে চলছে, কেউ দ্রুত, কেউ মন্ত্রলয়ে মাটির উপর হেঁটে বেড়াচ্ছে, কোনো প্রাণী হয়তো গাছের ডালে দোল খাচ্ছে, কেউ ঝাঁকে ঝাঁকে পরিযায়ী হচ্ছে, আবার কেউ এত ছোট যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখাই যায় না। এদের কেউ তৃণভোজী, অন্যরা মাংসাশী বা সর্বভোজী কিংবা পরজীবী। নেক্সটে আসো, প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ, কাইন্ডস অফ অ্যানিমাল ডাইভার্সিটি। প্রাণী বৈচিত্র্য তিন প্রকার। নাম্বার 1 জিনগত, নাম্বার 2 প্রজাতিগত বৈচিত্র্য, নাম্বার 3 বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত কেউ যে বলেছিলাম, স্বাভাবিকভাবে একটি প্রাণীর সাথে আরেকটি প্রাণীর জেনেটিক ভেরিয়েশন আছে, এটা একই প্রজাতিভুক্ত হোক বা ভিন্ন প্রজাতিভুক্ত হোক। প্রজাতি বৈচিত্র্য, একটি প্রজাতি থেকে আরেকটি প্রজাতি আলাদা, সাপ, ব্যাঙ, বাঘ, সিংহ, গাধা, ঘোড়া পার্থক্য আছে। বাস্তুতান্ত্রিক ভিন্নতা, ওই যে পরিবেশগত পার্থক্যের কারণে যে ভিন্নতা, সেই ভিন্নতা হতে সেখানে যে প্রাণীগোষ্ঠী দেখতে পাওয়া যায় তারা একটি থেকে আরেকটি আলাদা, এটা হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে দেখো, জিনগত বৈচিত্র্য কি বলছে? জিনগত বৈচিত্র্য বলতে নির্দিষ্ট বাস্তুতান্ত্রিক কোন নির্দিষ্ট প্রজাতির সদস্যদের মধ্যে জিনগত উপাদান বৈষম্যের মাত্রাকে বোঝায়। একটি জীব প্রজাতির প্রত্যেক সদস্য জিনগতভাবে অন্য সদস্য থেকে পৃথক। জিনগত সাধারণ গঠন বা কোডের কারণে একটি প্রজাতির প্রত্যেক সদস্যের সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। জীবদেহে অবস্থিত জিনগুলোর মধ্যে সীমাহীন সম্মিলনের ফলে জিনগত বৈষম্যের সৃষ্টি হয়। এ কারণে সকল মানুষ হোমো স্যাপিয়েন্স নামক প্রজাতির সদস্য হলেও একজন আফ্রিকান কৃষ্ণাঙ্গ ও অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ মানুষ দেহের আকৃতি, গায়ের ও চুলের রং ইত্যাদিতে পরস্পর থেকে সুস্পষ্ট পৃথক। অনুরূপভাবে আম, ধান, আপেল, গম ইত্যাদির আকার, স্বাদ, এখানে একটা কমা হবে, ফুলের বর্ণ ও বীজের পার্থক্য ঘটে জিনগত মাত্রায় বৈষম্যের কারণে। জিনগত বৈচিত্র্য নির্দিষ্ট এক প্রজাতির সদস্যভিত্তিক হওয়া এই ধরনের বৈচিত্র্যকে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলা হয়। তারপর বলছে দেখো, কোন প্রজাতির জিনগত বৈচিত্র্য বেশি হলে পরিবর্তনশীল পরিবেশে তার অভিযোজন ক্ষমতা বেশি থাকে। কোন প্রজাতির সকল সদস্যের যদি একই ধরনের জিন বেশি থাকে তাহলে সেই প্রজাতিকে কম জিনগত বৈচিত্র্য সম্পন্ন প্রজাতি বলে। এসব প্রজাতির সদস্যদের মধ্যে অন্তঃজননের ইনব্রিডিং, একই প্রজাতিভুক্ত ফলে একই ধরনের কম জিনগত বৈচিত্র্য সম্পন্ন জনসংখ্যা সৃষ্টি হবে। ইনব্রিডিংটা আমি একটু বোঝাই, তোমরা একটু খেয়াল করবা ইনব্রিডিংটা কিরকম, আর মানে ইন্ট্রা আর ইনব্রিডিং। ইনব্রিডিংটা আমি একটু বোঝাই, যেমন করো হালদার পোনা বেশ বর্ধনশীল, দ্রুত বাড়ে, বাট যেগুলো কৃত্রিম উপায়ে প্রজনন সংগঠিত হয় এ ধরনের মাছের বর্ধনের হারটা তুলনামূলক কম। কেন? হালদার যে মাছের পোনা, মা মাছ কোথাকার কোন বংশের, পুরুষ মাছ কোথাকার কোন বংশের, এটা কোনো সুনির্দিষ্ট না। আবার কৃত্রিম উপায়ে যেখানে করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একই বাবা মায়ের যে সন্তানগুলো তাদের মধ্যে আবার ক্রস করানো হচ্ছে। এখানে দূর সম্পর্কের আরেকটা ভিন্ন মানে ভেরিয়েশনের অনুপ্রবেশ ঘটছে না, ওই ঘুরে ঘুরে একই ধরনের মানে খুব কাছাকাছি ক্লোজলি মানে কাজিনদের মধ্যে রিলেশন হলে সেক্ষেত্রে মানে এটাই অন্তঃজনন। সেক্ষেত্রে ভেরিয়েশনটা খুব আসার সম্ভাবনা খুব কম। একটু দূরে হলে রিলেশনটা সেক্ষেত্রে ভেরিয়েশন আসার সম্ভাবনা বেশি। ব্যাপারটা ঠিক এরকম। এসব প্রজাতির সদস্যদের মধ্যে অন্তঃজননের ফলে একই ধরনের কম জিনগত বৈচিত্র্য সম্পন্ন জনসংখ্যা সৃষ্টি হবে। জিনগুলো যদি মারাত্মক রোগ ব্যাধির প্রতি সংবেদনশীল হয়ে থাকে তাহলে বংশ পরম্পরায় এসব জিনের সঞ্চারণে নির্দিষ্ট প্রজাতির জনসংখ্যা রোগে ভুগে সামগ্রিকভাবে প্রজাতির অস্তিত্ব সংকট বাড়িয়ে তুলবে। এই কারণে বলা হয়ে থাকে কোনো প্রজাতির জিনগত বৈচিত্র্য বেশি হলে পরিবর্তনশীল পরিবেশে তার অভিযোজন ক্ষমতা বেশি থাকে, বিলুপ্তির আশঙ্কা কমে যায়। প্রজাতির বৈচিত্র্য, স্পিসিস ডাইভার্সিটি। বৈচিত্র্যের মৌলিক ধাপ হচ্ছে প্রজাতি বৈচিত্র্য। বিভিন্ন প্রজাতির সংখ্যা যা একটি নির্দিষ্ট সময়ে ও অঞ্চলে একসঙ্গে বসবাস করে এবং একটি
বাস্তুতান্ত্রিক সম্প্রদায় গড়ে তোলে তাকে প্রজাতি বৈচিত্র্য বলে। ওই যে বৈচিত্র্যের মৌলিক ধাপ হচ্ছে প্রজাতি বৈচিত্র্য, একই পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী প্রজাতি, এটাই প্রজাতি বৈচিত্র্য। প্রজাতি বৈচিত্র্যে ভাইরাস সহ, ভাইরাস জীব না জড় এগুলো নিয়ে মতভেদ আছে, এদিকে না যাই, তোমরা জানো, অলরেডি তোমাদের পড়িয়েছিও। প্রজাতি বৈচিত্র্যে ভাইরাস সহ পৃথিবীর সকল প্রজাতির জীব অন্তর্ভুক্ত। পৃথিবীর সবখানে একই ধরনের জীব, এটা দন্তন হবে, বাস করে না, বরং কিছু অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির জনগোষ্ঠী অন্যান্য জনগোষ্ঠী অপেক্ষা বেশি দেখা যায়। যেসব অঞ্চল পুষ্টি ও আবহাওয়াগত উপাদান সমৃদ্ধ, যেমন মেধারী তাপমাত্রা, পর্যাপ্ত আলো ও বৃষ্টিপাত ইত্যাদি, সেসব অঞ্চলে জীববৈচিত্র্যের সমাহার থাকে বেশি। এ কারণে মরু ও মেরু অঞ্চলের চেয়ে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জীববৈচিত্র্যের মাত্রা বেশি। যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি সে অঞ্চল সাধারণভাবে জীববৈচিত্র্যের হটস্পট হিসেবে পরিচিত। এটা পরীক্ষায় প্রশ্ন হয়, হটস্পট কি, প্রাণী বৈচিত্র্য কি, পরীক্ষায় প্রশ্ন হয়। হটস্পট হচ্ছে, তোমরা এখানে যেভাবেই থাক, যেভাবে লিখবে পরীক্ষার খাতায়, জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলগুলোকে বলা হয় হটস্পট। পৃথিবীর সকল অঞ্চল কোনো না কোনো হটস্পটের অন্তর্ভুক্ত। দেখ, বা দরজা বন্ধ করে দাও। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য দেখো, ইকোসিস্টেম ডাইভার্সিটি। বাস্তুতন্ত্র হচ্ছে একটি জীব সম্প্রদায়ের বিভিন্ন প্রজাতি ও তাদের অজীবীয় ভৌত পরিবেশের মিথস্ক্রিয়ায় গড়ে ওঠা টেকসই পরিবেশ। প্রত্যেক বাস্তুতন্ত্র শক্তি ও পুষ্টি প্রবাহের মাধ্যমে সংযুক্ত থাকে। কোনো নির্দিষ্ট অঞ্চলে এক বা একাধিক বাস্তুতন্ত্র থাকতে পারে। অতএব বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে বিভিন্ন বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ও পুষ্টি চক্রের মাধ্যমে সংযুক্ত বিভিন্ন জীব সম্প্রদায়ভুক্ত প্রজাতির মধ্যে ভিন্নতাকে বোঝায়। পৃথিবীতে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র রয়েছে, যেমন তৃণভূমি, বনভূমি, মরুভূমি, জলাভূমি ইত্যাদি। প্রত্যেক বাস্তুতন্ত্রে রয়েছে নির্দিষ্ট ধরনের উদ্ভিদ, প্রাণী ও অণুজীবের সমাবেশ। স্থানীয় বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির উপস্থিতি এবং এদের মধ্যে গতিশীল মিথস্ক্রিয়ার এক জটিল নেটওয়ার্কের প্রতিনিধিত্ব করে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এভাবে লক্ষ বছর ধরে এক একটি বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতির পারস্পরিক ক্রিয়ার ফলে গড়ে ওঠে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। গ্রিক দার্শনিক এরিস্টটল খ্রিস্টপূর্ব, দেখো এটা দেখে নিও, সর্বপ্রথম প্রাণীদের এই ভিন্নতা লক্ষ্য করে প্রাণীবিদ্যাকে বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হন। এই জন্য তাকে প্রাণীবিদ্যার জনক বলা হয়। তিনি প্রথম প্রাণীর বৈশিষ্ট্যগত সাদৃশ্য বৈসাদৃশ্য বিবেচনা করে প্রাণীকুলকে শ্রেণী বিন্যস্ত করতে উদ্যোগী হন। যেমন তিনি লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীদের এনাইমা ও লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণীদের এনাইমা, দুটি এনাইম উচ্চারণ লেখার সময় ইআরএ দিয়ে লিখবে আর কি, দুটি দলে ভাগ করেন। পরবর্তীতে এনাইমাকে প্রজনন প্রক্রিয়ার উপর ভিত্তি করে ডিম্বজ, যারা ডিম পাড়ে বা ডিম দেয়, মাছ, উভচর, সরীসৃপ, পাখি এবং জরায়ু, যারা সন্তান প্রসব করে এবং স্তন্যপায়ী, এরকম দুটি দলে ভাগ করা হয়। আবার অমেরুদণ্ডী এনাইমা দলভুক্ত প্রাণীদেরকে কোষের সংখ্যা, বাহ্যিক আকার, সিলোম ও পরিপাকতন্ত্র উপস্থিতি সহ আরো নানা বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েকটি পর্বে বিভক্ত করা হয়। প্রথম দিকে প্রাণীর এই ভিন্নতাকে বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখা হলেও পরবর্তীতে আরো নানা বিষয়, যেমন প্রাণীর বাসস্থান, জিনতত্ত্ব, কোষ টিস্যুতন্ত্র, ভ্রূণতত্ত্ব, প্রাণীটি দীর্ঘকায় হওয়ার অবশ্যকর নয়, অভ্যন্তরীণ অঙ্গসংস্থান ইত্যাদিও প্রাণীর ভিন্নতার কারণ হিসেবে গণ্য করা হয়। প্রাণী শ্রেণীবিন্যাসের কিছু ভিত্তি আছে, সেগুলো দেখো। প্রত্যেক প্রাণীর নিজস্ব কতকগুলো বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে। এসব বৈশিষ্ট্য আকার, গঠন, দৈহিক প্রতিসাম্য, দেহের খণ্ডকায়ন, দেহগহ্বর, লিঙ্গ, জীবনচক্র প্রভৃতির মাধ্যমে প্রকাশিত হয়। শ্রেণীবিন্যাসের প্রয়োজনে প্রাণীদেহের এসব বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়া হয়। প্রাণী শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তিগুলো নিচে বর্ণনা করা হলো। যেমন দেখো, দেহের আকার, বডি শেপ। আণুবীক্ষণিক প্রাণী, মাইক্রোনিমাল। এসব প্রাণী এত ক্ষুদ্র যে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। যেমন মাছের ফুলকা, এটা আকারটা হবে না, এই আকারটা হবে না। প্রোটিস্টান জীবাণু, ট্রাইকোডিনা অ্যানাবাসি। বৃহত্তর প্রাণী, ম্যাক্রোনিমাল। এসব প্রাণী আকারে বড় এবং খালি চোখে ভালোভাবে দেখা যায়, যেমন কেবিয়া ফোর্সালাস, গিনিপিগ। পরের স্লাইডে দেখো, গ্রেডস অফ অর্গানাইজেশন, সংগঠনের ক্রমমাত্রা। প্রাণীর কোষীয় সংগঠন ক্রমমাত্রার উপর এটা হবে, ভিত্তি করে প্রাণী জগৎকে 4 ধরনের প্রাণী কোষীতে ভাগ করা যায়। এইটা দন্তন হবে এটা। কোষীয় মাত্রার গঠন, সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন। যে দেহ গঠনে কিছু কোষ সম্মিলিত হয়ে নির্দিষ্ট কাজের জন্য বিশেষায়িত হয়, সে ধরনের দেহ গঠনকে কোষীয় মাত্রার গঠন বলে। এক্ষেত্রে এক ধরনের শ্রম বিভাজন দেখা যায়, যেমন কিছু কোষ জনন কাজে, অন্য কোষগুলো পুষ্টি সংক্রান্ত কাজে ব্যস্ত থাকে। পরিফেরা পর্বত প্রাণী এই ধরনের গঠন সম্বলিত সদস্য। তার মানে পরিফেরার কোষগুলো কলা গঠন করে না, বাট এখানে সে নিডারিয়াতে কোষগুলো কলা গঠন করে। তার মানে আরেকটা উন্নত হলো বিবর্তনের ধারায়। কোষ টিস্যু মাত্রার গঠন, সেল টিস্যু গ্রেড অফ অর্গানাইজেশন সদৃশ। কোষগুলো যখন একটি অভিন্ন কাজ সম্পন্নের জন্য সুনির্দিষ্ট প্যাটার্ন বা স্তরে কোষ্ঠীবদ্ধ বিন্যস্ত হয়ে টিস্যু নির্মাণ করে, সে ধরনের গঠনকে কোষ টিস্যু মাত্রার গঠন বলে। নিডারিয়া পর্বত প্রাণীতে এই ধরনের গঠন মাত্রা দেখা যায়।
টিস্যু থেকে এখন অঙ্গে চলে গেল। টিস্যু অঙ্গমাত্রার গঠন, টিস্যু অর্গান অফ অর্গানাইজেশন স্বাচ্ছন্দ্য জীবনযাপনের জন্য যখন একাধিক টিস্যু নির্মিত বিভিন্ন অঙ্গের সমাহার ঘটে তখন সেই গঠনকে টিস্যু অঙ্গমাত্রার গঠন বলে। প্লাটিহেলমিনথেস পর্বত প্রাণীদেহে এই গঠন মাত্রা সর্বপ্রথম আবির্ভূত হয়েছে। এক্ষেত্রে চক্ষুবিন্দু, প্রোবসিস, জননাঙ্গ ইত্যাদি টিস্যু অঙ্গমাত্রার গঠনের উদাহরণ। এরপরে আসো অঙ্গতন্ত্র মাত্রার গঠন, অর্গান সিস্টেম ব্রিড অফ অর্গানাইজেশন। উচ্চতর প্রাণীগোষ্ঠীতে এই ধরনের গঠন দেখা যায়। এক্ষেত্রে অঙ্গগুলো একত্রে কিছু কাজ সম্পাদনের জন্য অঙ্গতন্ত্র বা অর্গান সিস্টেম সৃষ্টির মাধ্যমে দেহকে সর্বোচ্চ মাত্রার গঠন উন্নত করেছে। তন্ত্রগুলো দেহে শ্বসন, সংবহন, পরিপাক প্রভৃতি মৌলিক কাজের সঙ্গে জড়িত থাকে। অধিকাংশ পর্বে এ ধরনের গঠন মাত্রা দেখা যায়। এই মাত্রার গঠন সর্বপ্রথম আবির্ভূত হয়েছে ডিমাপটিয়াম নামক এক সামুদ্রিক প্রাণীগোষ্ঠীতে। যাক, এ পর্যন্তই। হোমওয়ার্ক হচ্ছে প্রাণী বৈচিত্র্য কি, এর প্রকারভেদসমূহ লিখো। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ।